আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে। আমাদের এই ক্লাসটা একটু বড় হবে, অনেক সময় ধরে হবে। এজন্য আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখবেন। এটা হয়তো দুইটা পার্টে হবে, একটা পার্টে পুরোটা কমপ্লিট করা সম্ভব হবে না। তো আমরা আজকে কি জানবো? শুরুতে আপনাদের কিছু প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরগুলো আপনারা কমেন্টে দিবেন। এটা আপনাদের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। সবাই চেষ্টা করবেন কমেন্টে সেই উত্তরটা দেওয়ার জন্য। আপনারা 1 নাম্বার লিখবেন, কোন উত্তরটা হবে এ বি সি না লিখে পুরোটা লেখার চেষ্টা করবেন। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে কোন অঙ্গটি ইনসুলিন তৈরি করে? কোনটা ইনসুলিন তৈরি করে বলেন তো এখান থেকে? কোন অঙ্গটা ইনসুলিন তৈরি করে এটা কমেন্টে জানাবেন। সেকেন্ড হচ্ছে কোন রক্তকোষ অক্সিজেন পরিবহন করে? প্লেটিলেটস, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, প্লাজমা। কোন রক্তকোষ অক্সিজেন পরিবহন করে? আচ্ছা, এরপর হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্রেনের কোন অংশ দায়ী? কোনটা বলেন তো, ব্রেনের কোন অংশ দায়ী দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য? আচ্ছা, 3 নম্বর গেল, আপনারা কমেন্টে জানাবেন। এর পাশে 4 নম্বর, রক্তের প্রধান কাজ কি? এটা কি দেহকে শক্তি প্রদান করে, নাকি অক্সিজেন ও পুষ্টি পরিবহন করে, হাড়কে শক্তিশালী করে, নাকি চামড়া বা স্কিনকে সুস্থ রাখে? কি কাজ, রক্তের প্রধান কাজ কি? প্রধান কাজ কমেন্টে জানাবেন। আচ্ছা, এখন আসি যে এই 4টা কুইজ দেখবেন যে অনেকটা রিলেটেড। কি কোনো ওষুধ নিয়ে কিন্তু কোনো কুইজ ছিল না এই 4টা, এটা ছিল কি ফিজিওলজি নিয়ে কুইজ ছিল। তো আমরা নেক্সট কিভাবে পড়বো, আপনারা প্রথম অধ্যায়ে বইতে দেখবেন এবং আমাদের কোর্সের ক্লাসটা দেখেছেন। প্রথম অধ্যায়ে আমরা মেডিসিন নিয়ে কিছু বেসিক নলেজ জেনেছি। এখন মেডিসিন নিয়ে যখন আপনি আরও পড়তে যাবেন, আপনার কিছু বিষয় জানা থাকার জরুরি, ফিজিওলজি জানা থাকা জরুরি। আমি যদি আপনাকে বলি পিপিআই কোথায় কাজ করে? প্রোটন পাম্প ইনহিবিটর কাজ করে আমাদের পাকস্থলীর প্যারাইটাল কোষে। এখন আপনি যদি পাকস্থলী না চিনেন, প্যারাইটাল কোষ না চিনেন, আপনি কিন্তু ওই পিপিআই কিভাবে কাজ করে সেটা বুঝবেন না। আবার আমি যদি বলি যে আমার সালবিউটামল কোথায় কাজ করে? এটা একটা ব্রোঙ্কোডাইলেটর। তাহলে এটা কাজ করতেছে কোথায়? আমাদের ফুসফুসে যে মাসেল আছে, ওই যে ব্রোঙ্কাস, ওইখানে যে মাসেল আছে, ওই মাসেলের উপর গিয়ে কাজ করতেছে। আমি যদি বলি বিটা অ্যান্টাগনিস্ট অর্থাৎ বা বিটা ব্লকার, এটা কোথায় কাজ করতেছে? হার্টে গিয়ে কাজ করতেছে। তো এই যে বিষয়গুলো আছে, এই যে ওষুধ নিয়ে বিষয়গুলো বোঝার জন্য আপনাকে ফিজিওলজিটা জানতে হবে, রোগ নিয়ে বেসিক ধারণা থাকতে হবে আপনার। যদি আমি আপনাকে বলি যে কনস্টিপেশন সমস্যা কোন ওষুধ কমায়, তো কনস্টিপেশন ব্যাপারটা তো আপনাকে বুঝতে হবে, সেই মেকানিজমটা বুঝতে হবে। কনস্টিপেশন হলে কি হচ্ছে, আমার যে কোলনে পানির পরিমাণটা কমে যাচ্ছে, ওইখানে মুভমেন্ট কম থাকার কারণে ওই জায়গার যে মলটা এটা দেখা যায় শক্ত হয়ে যাচ্ছে। তো আমার কি করতে হবে, এখানে পানির পরিমাণটাকে বাড়াইতে হবে, ওইটাকে নরম করতে হবে। তো কোন ওষুধ করে এইটা কিন্তু তখন আমি জানছি, তার মেকানিজমটা দেখছি। ওকে, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বোঝার জন্য আপনার জাস্ট বেসিক ফিজিওলজিটা আমি আপনাদেরকে এখানে আলোচনা করব, খুবই সংক্ষেপে আলোচনা করব, কারণ আমাদের মেইন পারপাস কি ওষুধ নিয়ে জানা, বিভিন্ন থেরাপিউটিক ক্লাসগুলো বোঝা। এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে মেডিকেল নলেজ থেকে ফিজিওলজি এবং রোগ নিয়ে আমরা ছোট্ট করে কথা বলবো। অর্থাৎ এই আজকের ক্লাস হচ্ছে, আবার শনিবার আরেকটা ক্লাস হবে, এই দুইটা ক্লাসের মাধ্যমে আমি পুরোটা কভার করার চেষ্টা করব। সো আপনারা আশা করি, অনেকে হয়তো আপনারা বলতে পারেন যে আরও বেশি জানতে চাই, আরও বেশি জানতে চাই। আরও বেশি জানাতে গেলে আমাদের অনেকগুলো ক্লাস দিতে হবে, অর্থাৎ আমাদের এই যে 13টা রেকর্ডেড ক্লাস আপনাদের আরও বেশি হবে। তো এইটা দিয়ে কিন্তু পুরো বিষয়গুলো কভার করা সম্ভব না। ফিজিওলজি একবার পড়তে গেলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে, শুধু যদি আপনি ইন ডিটেলস পড়তে চান। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আগাচ্ছি ফিজিওলজিতে। আচ্ছা, অনেকেই হয়তো জিজ্ঞেস করে যে অ্যানাটমি, ফিজিওলজি জানবো, অ্যানাটমি মানে কি? অ্যানাটমি মানে হচ্ছে আপনার দেহের যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলোর অবস্থানটা কোথায়, এর গঠনটা কীরকম, এই জিনিসটাই হচ্ছে আপনার অ্যানাটমিতে আলোচনা করা হয়। তো আপনি অ্যানাটমিতে কী করবেন? অ্যানাটমি দিয়ে ওইটা হয়তো মেডিকেলে যারা আছে তাদের বিষয় আদি, ঠিক আছে। তো আমরা হচ্ছে ওষুধ নিয়ে বোঝার জন্য আমাদের যেই জায়গাটা জানাটা জরুরি, এখন পর্যন্ত অতটুকু জানলেই হবে মেডিসিন কনসেপ্ট কোর্সের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো অ্যানাটমি বুঝলাম যে একটা মানে আমাদের মানবদেহের অঙ্গগুলো কোথায় অবস্থান করছে, তার গঠনটা কীরকম, এইটা। আচ্ছা, যেমন হার্টের আকৃতি কেমন, হার্টে কয়টা চেম্বার আছে,
কোন শিরা বা ধমনী সংযুক্ত কোনটার সাথে, ঠিক আছে, কিডনি দেখতে কেমন, এটা শরীরে কোথায় অবস্থা, এই জিনিসগুলো হচ্ছে অ্যানাটমির বিষয়। তো এখানে একটা জিনিস মনে রাখেন, ভাইটাল অর্গান, এই জিনিসটা মনে রাখেন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মানবদেহের যে 5টা ভাইটাল অর্গান আছে বা গুরুত্বপূর্ণ অর্গান আছে, সেই 5টা অর্গান কি কি, একটা হচ্ছে আমাদের ব্রেইন, এরপর হচ্ছে আমাদের ফুসফুস, এরপর হচ্ছে আমাদের হার্ট, লিভার, কিডনি। এই 5টা জিনিস মনে রাখবেন যে ব্রেইন, আমার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, এগুলোকে আমরা বলছি ভাইটাল অর্গান। আচ্ছা, তো দেখেন তো কোনোটা ছাড়া কি কোনোটা বেঁচে থাকা কি সম্ভব? আমার যদি কিডনি দুইটাই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার কিন্তু বাঁচা সম্ভব না, ঠিক আছে, কত ডায়ালাইসিস করবেন। তো এইগুলো কিন্তু ভাইটাল, ব্রেন ছাড়া তো সম্ভব না, ফুসফুস, হার্ট, লিভার, তো এগুলোকে বলা হচ্ছে ভাইটাল অর্গান। ওকে, আচ্ছা, তো অ্যানাটমির বিষয়টা গেল, আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, আমাদের ফিজিওলজি নিয়ে জানতে হবে। ফিজিওলজি কি? আমাদের মানবদেহের যে শরীর বা মানব শরীরে কোথায় কোন অঙ্গ বা কোন সিস্টেম কিভাবে কাজ করে সেটা বোঝাই হচ্ছে ফিজিওলজি। ওকে, এটা মানব দেহ হতে পারে, অন্যান্য প্রাণীর দেহ হতে পারে। তো ফিজিওলজি মানে হচ্ছে শরীরের অঙ্গ এবং সিস্টেম কিভাবে কাজ করছে তা বোঝা। যেমন হার্ট কিভাবে রক্ত সঞ্চালন করে, আমার কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ হয়, কিডনি কিভাবে আমার রক্তকে পরিশোধন করছে, কিভাবে আমার বডি থেকে অতিরিক্ত পানি, বজ্র পদার্থ বের করে দিচ্ছে, চোখ কিভাবে দেখে, ঠিক আছে, আমাদের ব্রেইন কিভাবে কাজ করে, এই যে যেগুলোকে বলছি আমরা ফিজিওলজি। ওকে, তো এখন আসি আমরা ফিজিওলজিতে বোঝার আগে আমাদের মানব দেহের কিছু বিষয়গুলো একটু বুঝতে হবে। এই যে একটা ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটাকে বুঝতে হবে। আমাদের মানব দেহ কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। আপনারা আশা করি সবাই জানেন মানবদেহ কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। আর সেই কোষ আবার কি দিয়ে গঠিত? সেই কোষ যে উপাদানগুলো দিয়ে গঠিত তাকে আমরা একসাথে বলতেছি হচ্ছে বায়ো মলিকুল। অর্থাৎ আমাদের যে ছোট ছোট যে কোষগুলো আছে সেই কোষগুলো গঠিত আবার বায়ো মলিকুল দিয়ে। তো বায়োমলিকুল দিয়ে কোষ গঠিত হচ্ছে, আবার অনেকগুলো কোষ মিলে কি তৈরি হচ্ছে? টিস্যু তৈরি হচ্ছে। আবার অনেকগুলো টিস্যু মিলে কি হচ্ছে? একটা অঙ্গ তৈরি হচ্ছে। অনেকগুলো অঙ্গ একসাথে কি হচ্ছে? একটা তন্ত্র বা অর্গান সিস্টেম তৈরি হচ্ছে। অনেকগুলো অর্গান মিলে কি হচ্ছে? অনেকগুলো তন্ত্র মিলে হচ্ছে আমাদের মানব দেহ গঠিত হচ্ছে। তো এই ফ্লো চার্টটা মোটামুটি আপনারা 9-10-এ দেখবেন, বায়োলজিতে কিন্তু অনেকে পড়ে এসেছেন। তো এই প্রতিটা জিনিস আমরা একটু ব্রেকডাউন করে একটু বোঝার চেষ্টা করি কোনটা মানে কি। যারা একদমই নতুন তাদের জন্য এই ব্রেকডাউনটা। আচ্ছা, প্রথমে একটু উদাহরণ দেখি। বায়োমলিকুল মানে কি? বায়োমলিকুল মানে হচ্ছে দেখবেন যে আমাদের বডিতে কি আছে? অনেক ধরনের প্রোটিন আছে, আমাদের বডিতে কার্বোহাইড্রেট আছে, লিপিড আছে, ডিএনএ আছে, আরএনএ আছে। ডিএনএ, আরএনএ, এই যে ছোট 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 যে উপাদানগুলো যেগুলো দিয়ে আমার একটা কোষ গঠিত, ওইগুলোকে আমরা বলতেছি বায়োমলিকুল। মনে থাকবে ব্যাপারটা। প্রোটিন যেমন ইনসুলিন একটা হরমোন, এটা কিন্তু অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। এই যে হরমোন, এটাকে অন কাইন্ড অফ প্রোটিন বলতে পারেন। তো এটা কিন্তু আমার কি হচ্ছে, আমার কি করতেছে, কোষে কিন্তু গিয়ে কাজ করতেছে, এটা একটা বায়োমলিকুল। এরপরে হচ্ছে আমাদের দেখবেন যে কি আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, লিপিড আছে। তো এইগুলোকে আমরা একসাথে অনেক ছোট উপাদান যেগুলোকে আমরা আসলে এভাবে ফিল করতে পারবো না, বুঝতে পারছেন, এগুলো আমরা বলছি বায়োমলিকুল। এরপরে একটু বড় অনেক ধরনের বায়োমলিকুল মিলে কি হচ্ছে, কোষ তৈরি হচ্ছে। ঠিক আছে, এই কোষ মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। ওকে, যেমন ধরেন কোষ কি হতে পারে, কি কি ধরনের কোষ হতে পারে? রক্ত এক ধরনের কোষ, স্নায়ু কোষ আছে, পেশি কোষ আছে। তো এগুলো নিয়ে সামনে একটু আমরা জানার চেষ্টা করব। তাহলে কোষ গেল, আবার অনেকগুলো কোষ যেগুলো একই ধরনের কাজ করতেছে তাদেরকে আমরা বলতেছি টিস্যু। দেখেন অনেকগুলো কোষ মিলে কি হচ্ছে, টিস্যু তৈরি হচ্ছে। এপিথেলিয়াল টিস্যু, স্নায়ু টিস্যু, পেশি টিস্যু। আচ্ছা, আবার কয়েক ধরনের টিস্যু মিলে কি তৈরি হচ্ছে, আমার অঙ্গ তৈরি হচ্ছে। যেমন আমার এখানে যে আমার হচ্ছে এখানে কি আছে, আমাদের পাকস্থলী। এই পাকস্থলীতে দেখবেন কয়েক ধরনের টিস্যু আছে। আমার লিভারে কয়েক ধরনের টিস্যু আছে। এরকম কয়েক ধরনের টিস্যু মিলে কি তৈরি হচ্ছে, আমার অঙ্গ তৈরি হচ্ছে। আচ্ছা, এর পাশে তন্ত্র, কয়েকটা অঙ্গ মিলে কি হচ্ছে, আমার তন্ত্র গঠিত হচ্ছে। আমি যদি বলি পরিপাকতন্ত্র, তাহলে পরিপাকতন্ত্রে আমার কি আছে? আমার পরিপাকতন্ত্র শুরু হচ্ছে কিন্তু আমার মুখ গহ্বর থেকে। আমার দাঁত আছে, জিহ্বা আছে, আমার খাদ্য নালী আছে,
পাকস্থলী আছে, আমার লিভার আছে, ক্ষুদ্রান্ত বৃহদন্ত আছে, এই সব কিছু মিলে কি তৈরি হচ্ছে, আমার পরিপাক তন্ত্র তৈরি হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি হচ্ছে। আবার স্নায়ুতন্ত্র কি, আমার ব্রেন, সুষুমা কাণ্ড, তো এগুলো মিলে হচ্ছে আমার কি হচ্ছে, তন্ত্র তৈরি হচ্ছে। তাহলে কতগুলো অঙ্গ মিলে কি তৈরি হচ্ছে, তন্ত্র বা অর্গান সিস্টেম। এরপরে কি হচ্ছে, আমাদের মানব দেহ, আপনি আমি। তো এটা আশা করি বুঝতে পেরেছেন এই ফ্লো চার্টটা কিভাবে আমাদের মানব দেহ গঠিত। আচ্ছা, চলেন একটু উদাহরণ দিই বা একটু তুলনা করি। একটা বাড়ির কথা যদি আপনি ধরেন, একটা বাড়ি বানাতে কি লাগে, আমার মাটি লাগতেছে, সিমেন্ট লাগতেছে, বালু লাগতেছে, রড লাগতেছে। তো এই জিনিসগুলোকে আমরা বলতেছি বায়োমলিকুল। তাহলে এই যে মাটি, সিমেন্ট, বালু, এগুলোকে বলতেছি আমরা বায়োমলিকুল। এই বায়োমলিকুল দিয়ে কি তৈরি হচ্ছে, এই তিনটা জিনিস দিয়ে কি তৈরি হচ্ছে, একটা ইট তৈরি হচ্ছে, তাই না? হয়তো সিমেন্ট লাগে না, কিন্তু আমার মাটি লাগে ইট তৈরির জন্য। আবার ইটের যখন গাঁথুনি দিবেন তখন কিন্তু আমার সিমেন্ট লাগতেছে। আচ্ছা, তো এইগুলো মিলে, এগুলোকে বলছি আমরা বায়োমলিকুল। এগুলো মিলে কি হচ্ছে, একটা ইটকে ধরতে পারেন একটা কোষ। ওই ইট আবার কি দেয়াল তৈরি করতেছে, এটাকে ধরতে পারেন আপনি হচ্ছে টিস্যু। আবার কি অনেক ধরনের দেয়াল, অনেকগুলো দেয়াল মিলে কি হচ্ছে, একটা ঘর তৈরি হচ্ছে। এই ঘর থেকে আবার কি এক একটা রুম, ঠিক আছে? এখানে ঘর বলতে বোঝানো হচ্ছে রুম। এরকম কয়েকটা রুম মিলে কি হচ্ছে, একটা ফ্ল্যাট। আর সবগুলো ফ্ল্যাট মিলে একটা বাড়ি। তো এইভাবে কিন্তু আমাদের মানব দেহটা গঠিত, বায়োমলিকুল, কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, মানব দেহ। তা আশা করি এই সহজ উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ধরতে পেরেছেন। এখন আমরা চলে আসি কি কি বায়োমলিকুল আছে। আমি শুরুতেই বলেছি, যারা এই ব্যাপারগুলো জানেন তারা একটু টেনে দেখতে পারেন, সামনের দিকের বিষয়গুলো দেখতে পারেন। যারা জানেন না তারা আস্তে ধীরে ক্লাসটা দেখতে পারেন। আচ্ছা, বায়োমলিকুলে আমরা বলেছি প্রোটিন। এই প্রোটিন কি করে দেখেন, আমাদের দেহের কোষ, টিস্যু, এনজাইম এগুলো তৈরি করে। এই যে এনজাইমগুলো এক একটা প্রোটিন, হিমোগ্লোবিন একটা প্রোটিন, ইনসুলিন একটা প্রোটিন। আচ্ছা, কার্বোহাইড্রেট, আমাদের যে গ্লুকোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো আমাদের কার্বোহাইড্রেট, যেগুলোকে শক্তির উৎস, আমাদের এনার্জি পাচ্ছি আমরা কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট আমাদের কোষের মধ্যে যায়, ওইখান থেকে এটিপি তৈরি করে আমরা এনার্জি পাই। ওকে, তো কার্বোহাইড্রেটকে আমরা বলতেছি প্রধান শক্তির উৎস, ঠিক আছে? এবার লিপিডের কি কাজ? লিপিড হচ্ছে শক্তি সঞ্চয় করে, কোষের বাইরে যে ঝিল্লি আছে সেই ঝিল্লি তৈরি করতেছে। ওকে, লিপিডের মধ্যে ফ্যাট বা আমরা যে অয়েল বা ফসফোলিপিড আছে, এইটা হচ্ছে এখানে কাজ করছে। নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড আমাদের মানবদেহের দেখবেন যে ডিএনএ, আরএনএ, এগুলো তো আপনারা দেখেছেন, ডিএনএ কেমন, আরএনএ কেমন, এই যে ডিএনএ। তো এগুলোকে বলছে আমরা নিউক্লিক অ্যাসিড। কী করে? জেনেটিক কোড বহন করে। হ্যাঁ, আমি বাংলাদেশি, ঠিক আছে, আমার কিছু বৈশিষ্ট্য আছে, দেখবেন যে আমার ভাই ব্রাদার তাদেরও কিন্তু চেহারার মধ্যে মিল আছে। এই জিনিসটা কোত্থেকে গেছে? এই যে জেনেটিক কোড বা জেনেটিক যে বিষয়টা, ডিএনএ, আরএনএ, এর মাধ্যমে আমার এটা হচ্ছে একই রকম দেখতে হয়েছে। আবার দেখবেন যে আমাদের যে জেনেটিক বিষয়টা, এটার সাথে কিন্তু আবার অন্য প্রাণী দেখবেন যে পার্থক্য আছে। তো এই জেনেটিক বিষয়টা নিয়ন্ত্রণ করছে আমার ডিএনএ, আরএনএ। ওকে, এটা গেল হচ্ছে বায়োমলিকুল। এরপরে আসে হচ্ছে আমরা কোষ নিয়ে জানি। আমাদের কোষের প্রধান কয়েকটা অংশ, যেমন কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনে অনেক কিছু থাকে, অনেক রিসিপ্টরের কথা আপনারা বলেন না, যে আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই রিসিপ্টর কয়টা? আমাদের দেহে, মানব দেহে কোষ তো অনেক কোষ, অনেক রিসিপ্টর। এক একটা কোষের যে সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেনে দেখবেন আপনার কি থাকে, রিসিপ্টর থাকে। দেখেন এই সেল মেমব্রেনের উপরে এই রিসিপ্টরগুলো, রিসিপ্টর কয়েকটা ধরন আছে, কিন্তু রিসিপ্টরের সংখ্যা অসংখ্য, ঠিক আছে? তো এইখানে কোষ ঝিল্লিটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসে কি থাকে, আমার বললাম না যে এখানে আমার প্রোটিন তৈরি হচ্ছে, এখানে ডিএনএ আছে, প্রোটিন সিনথেসিস হচ্ছে, এখানে এই যে রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হয়। এবার সাইটোপ্লাজম আছে, এই যে ভিতরে যে পুরো জায়গাটা, এটাকে আমরা বলতেছি সাইটোপ্লাজম। মাইটোকন্ড্রিয়া, যেখানে আমার কি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের জাস্ট সংক্ষেপে বললাম কোষ নিয়ে। কোষের বিষয়টা যদি আপনার আরও পড়তে মনে হয়, আপনি ইউটিউবে কোষ লিখে সার্চ করলে দেখবেন বাংলাতে অনেক ভিডিও পাবেন, ঠিক আছে? বায়োলজির অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। আচ্ছা, তো রিসিপ্টরের ব্যাপারটা বুঝলাম, যে আমাদের সেল মেমব্রেন বা কোষের সারফেসে কি থাকতেছে, আমার রিসিপ্টরগুলো থাকতেছে, এবং অনেক রিসিপ্টর কিন্তু আবার ভিতরের দিকেও থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে আমরা
দেখি বিভিন্ন ধরনের কোষ আছে কিন্তু আমাদের মানব দেহে। এইটা যেমন ধরেন আমি যদি বলি যে আমার ব্লাড সেল, এটা এক ধরনের কোষ। এদিকে হচ্ছে আমার ইমিউন সেল এক ধরনের, এরপর হচ্ছে মাসেল সেল, ফ্যাট সেল, বোন সেল। ওকে, আচ্ছা এখন আসি আমরা টিস্যু কি। এই যে কোষগুলো দেখলাম, অনেক ধরনের কোষ আছে। তো একই ধরনের কোষ যখন একসাথে কাজ করে সেটাকে আমরা বলতেছি টিস্যু। তাকে কি করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। এটা একটা প্রধান শর্ত যে একসঙ্গে কাজ করলে এটাকে আমরা টিস্যু বলতেছি। যেমন আমাদের ত্বকে কি আছে, যদি আমি হাতের কথাই বলি, হাতে কিন্তু এক ধরনের টিস্যু আছে, ঠিক আছে। আবার পাকস্থলী যে আবরণ আস্তরণ, সেখানে এক ধরনের টিস্যু আছে। আবার আমাদের হার্টে এক ধরনের টিস্যু আছে। তো টিস্যুর মানে ধরন আলাদা আলাদা হচ্ছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু একই জায়গায় যে টিস্যুটা, ওই টিস্যুর কোষগুলো একই রকমের হবে, বুঝতে পারছেন? কোষগুলো কি হবে, একই রকমের হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা কয়েক ধরনের টিস্যু, যেমন ধরেন ব্লাড, বোন টিস্যু আছে, এখানে কার্টিলেজ টিস্যু আছে, নার্ভাস টিস্যু আছে, অ্যাডিপোজ টিস্যু আছে, কানেকটিভ টিস্যু আছে। আচ্ছা, তাহলে কয়েকটা যে একাধিক কোষ কি হবে, একই ধরনের কোষ কিন্তু সংখ্যায় অনেক, তারা একসাথে হয়ে যখন একই কাজ করতেছে তাকে আমরা টিস্যু বলছি। আচ্ছা, এখন আমরা চলে আসি অঙ্গ। কয়েকটা টিস্যু মিলে কি হচ্ছে, একটা অঙ্গ গঠিত হচ্ছে। কয়েক ধরনের, যে বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে একসঙ্গে নির্দিষ্ট যখন কাজ করতেছে তখন সেটাকে আমরা অঙ্গ বলতেছি। যেমন হার্টের কাজ কি, পাম্প করা, সারা দেহে অক্সিজেন পুষ্টি সরবরাহ করা। তো এইটা কি মানে রক্তের মাধ্যমে। তো এইটা কি দেখেন, এই যে হার্টের আমার এখানে দেখতেছি আমরা এক ধরনের টিস্যু আছে। আবার আমার কিডনিতে দেখেন আরেক ধরনের টিস্যু আছে। তো এইভাবে বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে গঠিত যা একসঙ্গে একই কাজ করতেছে তাকে আমরা অঙ্গ বলছি। তো এটা জাস্ট বেসিক ব্যাপার, আপনারা অনেকেই জানেন। এখন আসি আমরা তন্ত্র। এই যে কয়েকটা অঙ্গ মিলে যখন তারা একই সঙ্গে সমন্বয় করে কাজ করতেছে তাকে আমরা বলতেছি হচ্ছে অর্গান সিস্টেম বা এক একটা তন্ত্র। এই যেখানে কয়েকটা তন্ত্র আছে, ছবি দেখলে বুঝতে পারছেন, এটা হচ্ছে হাড় দেখাচ্ছে, তার মানে এটা একটা স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে। আবার এদিকে রেসপিরেটরি সিস্টেম, মাসকুলার সিস্টেম, কার্ডিও ভাস্কুলার সিস্টেম বা সার্কুলেটরি সিস্টেম বলতে পারেন, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম। তো এইরকম টোটাল 11টা সিস্টেম আছে আমাদের মানব দেহে। এই সিস্টেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এইগুলো কিন্তু অনেক পড়াশোনার অনেক কিছু এখানে। তো আপনাদের এত কিছু দরকার নেই, আমি শুধু চেষ্টা করব ওষুধের সাথে নেক্সট জিনিসগুলো পড়ার জন্য আপনার যে বিষয়গুলো জানা থাকাটা জরুরি ওইটা জানলেই হবে। ওকে, তো এই কোন তন্ত্রে কি কি অঙ্গ আছে, যারা নতুন তারা এই বিষয়টা জানার চেষ্টা করবেন যে কোন তন্ত্রের সাথে কোন অঙ্গ সম্পর্কযুক্ত, ঠিক আছে। আচ্ছা, আমি এটা আর না পড়ি, আমরা যেহেতু প্রতিটা বিষয় আলোচনা করব আমরা, তো আমরা পড়ব কিভাবে, 11টা তন্ত্র দেখব। 11টা তন্ত্রের প্রতিটা তন্ত্র যখন পড়ব সেই সাথে আমরা ওই তন্ত্রের কমন কিছু রোগ সম্পর্কে আমরা রোগের নামটা জানবো। আবার এই রোগ নিয়ে যখন আমরা সামনে ওষুধ নিয়ে পড়বো তখন আরেকটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে আসি প্রথমে যে রোগের ব্যাপারে। আমরা যে রোগগুলো নাম শুনি বা আমরা নিজেরাও আক্রান্ত হচ্ছি, তো এই রোগকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ, একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। এই যে জ্বর, হঠাৎ করে আপনার ভাইরাসের কারণে দেখা যায় জ্বর চলে আসছে, অনেক বেশি জ্বর। তো জ্বরটা কি, জ্বরটা কিন্তু একটা অ্যাকিউট ডিজিজ। আপনার হঠাৎ করে জ্বর আসছে বা দেখা যায় আপনার 5-6 দিন থাকতেছে, জ্বর সেরে যাচ্ছে। তো এই যে হঠাৎ করে জ্বরটা হলো আমার বা 5-6 দিন থেকে আবার সেরে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি অ্যাকিউট ডিজিজ। ক্রনিক ডিজিজ কোনটা, ডায়াবেটিস দেখা যায় আপনার যে টাইপ 2 ডায়াবেটিস, হঠাৎ করে আপনার দেখা যায় যে হঠাৎ করে কিন্তু না, আস্তে আস্তে কি হচ্ছে আপনার ব্লাড সুগারটা বাড়তেছে, নিয়ন্ত্রণে নাই, আরও বাড়তেছে। তো এভাবে কী হয়েছে, আপনার এই ডিজিজটা কিন্তু থেকে যাচ্ছে অনেক দিন ধরে, কিন্তু আপনাকে থেকে যাচ্ছে। আপনার লাইফস্টাইল মডিফিকেশন না করলে কিন্তু এটা সারছে না, বা ওষুধ খেয়েই কিন্তু পুরোটা নিরাময় করা যাচ্ছে না। তো এই যে রোগগুলোকে আমরা বলতেছি ক্রনিক ডিজিজ। তো আমরা একটু দেখি যে অ্যাকিউট হচ্ছে এমন রোগ যা হঠাৎ করে শুরু এবং অল্প সময়ের ব্যবধানে সেরে যাচ্ছে, ঠিক আছে। যেমন সর্দি, কাশি, জ্বর, অ্যাপেন্ডিসাইটিস, মাইগ্রেন, ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিস, অ্যালার্জিক রিয়াকশন, ডায়রিয়া, ঠিক আছে। এগুলো নর্মালি অ্যাকিউট হয়ে থাকে। ব্রঙ্কাইটিস এটা কি হতে পারে, অ্যাকিউট হতে পারে, ক্রনিকও হতে পারে। আচ্ছা, তো এরপরে আমরা দেখি হচ্ছে কি
যে ক্রনিক ডিজিজ দীর্ঘস্থায়ী রোগগুলা, যেমন উচ্চ রক্তচাপ, অ্যাজমা, বাতের ব্যথা, কিডনি ডিজিজ, ডিপ্রেশন, সিওপিডি, ব্রঙ্কাইটিস, তো এইগুলোকে আমরা বলছি হচ্ছে ক্রনিক ডিজিজ। দীর্ঘ সময় ধরে হয় আর ধীরে ধীরে এটা বিকাশ করে এবং প্রায় সম্পূর্ণভাবে কিন্তু নিরাময় করা যায় না। আপনাকে লাইফস্টাইল পরিবর্তন আনতে হবে, সেই সাথে ওষুধ খেতে হবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রনিক ডিজিজ। তো মনে থাকবে আপনাদের অ্যাকিউট ডিজিজ কি, ক্রনিক ডিজিজ কি। এই দুইটার এই যে উদাহরণগুলো আমি দিয়েছি এর বাইরে প্রত্যেকেরই হচ্ছে একটা থাকবে, আপনাদের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। অ্যাকিউট একটা ডিজিজের নাম কমেন্টে লিখবেন, একটা অ্যাকিউট ডিজিজের নাম কমেন্টে লিখবেন, একটা হচ্ছে ক্রনিক ডিজিজের নাম কমেন্টে লিখবেন। আমি কমেন্টগুলো চেক করব, আমি দেখব যে কারা এটা লিখছেন। ওকে, তো এর বাইরে আপনারা চেষ্টা করবেন ইন্টারনেটে সার্চ করে একটা অ্যাকিউট ডিজিজের নাম এবং ক্রনিক ডিজিজের নাম কমেন্টে লেখার জন্য। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে এক একটা তন্ত্র নিয়ে আমরা জানার চেষ্টা করব। আমি আবারও বলছি, যতটুকু আপনার ওষুধ নিয়ে শেখা লাগবে ততটুকুই আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, পরিপাকতন্ত্রতে আমরা বুঝি কি জিনিসটা। আমার একটা খাদ্য বা একটা খাবার যখন আমি মুখে দিয়ে খাচ্ছি, খাওয়ার পর সেটা পরিপাক হয়ে আমার বডি থেকে বের হচ্ছে, এই পুরো জায়গাটাতে যে সকল কাজগুলো হচ্ছে এইগুলোকে আমরা কি বলতেছি একসাথে ডাইজেস্টিভ সিস্টেম। এবং এই সিস্টেমে কি আছে, আমার অনেকগুলো অঙ্গ কাজ করতেছে। তো এই অঙ্গগুলোর মধ্যে আপনারা জানেন প্রথমে শুরু হচ্ছে কি মুখ গহ্বর থেকে, এরপর হচ্ছে খাদ্যনালী। ঠিক আছে, খাদ্যনালীর পরে কি আসতেছে আমার লিভার, লিভারের পরে মানে সরি খাদ্যনালীর পরে আমি এখানে সিকোয়েন্স এখান থেকে বলে ফেলছি। খাদ্যনালীর পরে আমার খাবারটা কোথায় যাচ্ছে, পাকস্থলিতে যাচ্ছে। পাকস্থলিতে যে আপনার খাবারটা থাকছে এইখান থেকে আস্তে আস্তে আবার কোথায় যাচ্ছে, আমার ক্ষুদ্রান্তে যাচ্ছে। ক্ষুদ্রান্ত থেকে দেখবেন যে বেশিরভাগ খাবারেরই শোষণ হয়ে যাচ্ছে। এরপর যাচ্ছে বৃহদন্ত, বৃহদন্ত থেকে মলদ্বার, মলদ্বার থেকে পরে এটা বের হয়ে যাচ্ছে। এখন এই যে লিভার কি কাজ করে, লিভার দেখবেন অনেক জিনিসের মেটাবলিজমে হেল্প করতেছে, এখানে বিক্রিয়া হয়। ঠিক আছে, এখানে পিত্তাশয় থেকে আমার কি তৈরি হচ্ছে, এখান থেকে বাইল তৈরি হচ্ছে, আবার অগ্নাশয় থেকে আমার ইনসুলিন তৈরি হচ্ছে। এই যে প্রতিটা অঙ্গই কিন্তু সমন্বয় হয়ে কাজ করতেছে, এই জন্য এটাকে আমরা একটা কি বলি, তন্ত্র বলি। আচ্ছা, তো এটা আমরা কি বলছি, জিআইটি। অনেক সময় দেখবেন যে জিআইটি লেখা থাকে। জিআইটি মানে কি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, জিআইটি। তো এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা বাংলায় যাকে আমরা বলি পরিপাক নালী, তো এটা আপনারা মনে রাখবেন। বা জিআই দিয়েও কিন্তু বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল, অনেক সময় জিআই লেখা থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি খাদ্যনালীতে। খাদ্যনালীতে দেখবেন যে একটা ঘটনা ঘটে যেটাকে বলা হয় পেরিস্টালসিস। এই পেরিস্টালসিস মুভমেন্টটা কি আপনাদের বইয়ে লেখা আছে, আমি একবার বলেও দিচ্ছি এখানে, যে আমরা যখন কোনো একটা খাবার খাই, এই খাবারটা কিন্তু কোনো একটা আমার কি খাবারটা কি খাদ্যনালীতে যাচ্ছে। খাদ্যনালীটা কিন্তু এমন না যে অন কাইন্ড অফ পাইপের মতো, এমন কিন্তু না যে পাইপের মধ্যে দিচ্ছি চলে যাচ্ছে, এরকমটা কিন্তু না। এইখানে মাসেল আছে, এই মাসেলগুলোর কি হয়, সংকোচন হয়, প্রসারণ হয়, সংকোচন হয়, প্রসারণ হয়, রিল্যাক্সেশন হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে। এটার মাধ্যমে কি হচ্ছে, আমার খাবারটা নিচের দিকে নামতেছে। ঠিক আছে, যখন আপনি মুখে কোনো কিছু চিবাচ্ছেন, যেটাকে আমরা একসাথে বলি ফুড বোলাস, বোলাস বলি, ওই বোলাসটা যখন আপনি গিলছেন, গেলার পরে ওইটা দেখবেন যে আপনার কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে এটা নিচের দিকে নামতেছে। বুঝতে পারছেন? তো এই পেরিস্টালসিস মুভমেন্টটা অনেক সময় দেখা যায় বিভিন্ন রোগের কারণে এটা কিন্তু তখন এটা নর্মাল যে ফিজিওলজি এটা কিন্তু তখন আর থাকে না, তখন কিন্তু প্রবলেম দেখা দেয়। আচ্ছা, তো এই যে কন্ট্রাকশন, রিল্যাক্সেশন এগুলো তো আমাদের ব্রেইন দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত। এবং আপনার যখন অনেক বমি বমি লাগতেছে তখন কিন্তু আপনার মনে হবে যে পেটের মধ্যে কিছু যাচ্ছে না, খাবার গলা থেকে নামতেছে না। ঠিক আছে, এই জিনিসটা যেহেতু ব্রেইন দ্বারা নিয়ন্ত্রিত, এখানে কিছু নার্ভাস সিস্টেম আছে, এখানে আমাদের স্নায়ু আছে, এই কারণে এই পেরিস্টালসিস মুভমেন্ট আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে মানে এটা দেখে আপনি একটু বুঝতেও পারবেন যে আল্লাহ তাআলা আমি যে একটা জিনিস খাবো, একটা জিনিস গিলবো, এই আমি সহজ করে বাংলায় বলছি, এইটার ক্ষেত্রেও কিন্তু অনেক সায়েন্স আছে, এখানে মেকানিজম আছে। ওকে, এটা একটু চিন্তা করবেন আপনারা। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমাদের পরিপাক নালীর মানে মুখগহ্বরে, খাদ্যনালী, পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মলদ্বার, কোথায় কতক্ষণ ধরে আমার ওষুধটা থাকে। আমরা তো ওষুধ নিয়েই মূলত আমাদের আলোচনা। তো
তো একটু জানার চেষ্টা করি যে ওষুধটা কোন জায়গায় কতক্ষণ ধরে থাকে। মুখে তো ওষুধ বেশিক্ষণ থাকে না, যে ওষুধটা আপনার দেখা যায় চিবিয়ে খেতে হচ্ছে বা চুষে খেতে হচ্ছে সেটা হয়তো মুখে 1 থেকে 2-4 মিনিট থাকছে, কিন্তু আমার বেশিরভাগ ওষুধই কিন্তু কয়েক সেকেন্ড থেকে জাস্ট কয়েক সেকেন্ড আমার মুখে থাকছে। ওকে, এটা মনে রাখবেন। আর বেশিরভাগ ওষুধ হচ্ছে কোথায় চলে যাচ্ছে আমার, দেখা যায় যে আমি একটু বলি, যেই ওষুধটা আপনি জিহ্বার নিচে রাখতেছেন এটা কিন্তু আপনার সময় লাগবে, ওইখান থেকে রিলিজ হবে, এরপরে কী হবে ওইখান থেকে আমার জিহ্বার নিচ দিয়ে ওইখান থেকে, যেমন ধরেন আমি যদি নাইট্রোগ্লিসারিনের কথা বলি, তো এটা যখন জিহ্বার নিচে দেওয়া হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে ওইখান থেকে রক্তে যায়। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমি তো মুখগহ্বরের ব্যাপারটা গেল আমাদের। এখন দেখি খাদ্যনালী। খাদ্যনালীতে আমাদের ওষুধটা তো খুব বেশি থাকার কোনো কথাই না, ঠিক আছে। খাদ্যনালী দিয়ে দেখেন, এই খাদ্যনালীতে খুব বেশিক্ষণ থাকবে না, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড ওষুধটা হয়তো এখানে থাকছে। এরপর হচ্ছে পাকস্থলী। পাকস্থলীতে কতক্ষণ ওষুধ থাকে? 30 মিনিট থেকে 2 ঘন্টা ওষুধটা থাকতে পারে। এখন আপনার একটা ওষুধ পাকস্থলী থেকে তো আমার রক্তে যায় না, রক্ত যায় কিভাবে? স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত থেকে কিন্তু শোষণের মাধ্যমে ওষুধটা রক্তে যায়, বেশিরভাগ শোষণ ক্ষুদ্রান্তে হয়। এখন আপনার পাকস্থলী থেকে যদি ওষুধটা ক্ষুদ্রান্তে না আসে তাহলে কিন্তু আপনার যে ওষুধের অ্যাবজর্পশনটা হবে এটা কিন্তু অনেক দেরিতে হবে। তো পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে কোনো কিছু আসা যে সময়টা, এটা কিন্তু কাউন্ট করতে হয় বা জানতে হয়, এটাকে বলা হয় গ্যাস্ট্রিক এমটিং টাইম। এই গ্যাস্ট্রিক এমটিং টাইম অর্থাৎ আমাদের পাকস্থলী খালি হতে বা পাকস্থলী থেকে খাবারটা বা খাবারের উপাদানগুলো ক্ষুদ্রান্তে আসতে কী পরিমাণে সময় লাগতেছে এটাকে বলা হয় গ্যাস্ট্রিক এমটিং টাইম। এটা নিয়ে আমরা সামনে জানবো। তো এটা যদি অনেক বেশি সময় লেগে যায় তাহলে কিন্তু ওষুধের অ্যাবজর্পশনটা কমে যাবে। এই জন্য ডিপেন্ড করে কিছু কিছু খাবার আপনি কিন্তু ওই ওষুধের সাথে খেতে পারবেন না, খেলে কিন্তু দেখা যায় আপনার গ্যাস্ট্রিক এমটিং টাইমটা বেড়ে যাচ্ছে, আপনার ওষুধের অ্যাবজর্পশনটা কমে যাচ্ছে। বুঝতে পারছেন আশা করি যে কেন আমরা কোন খাবারের সাথে কোন ওষুধ খাওয়া যাবে না, এটা ইম্পর্টেন্ট এবং এটা একটু গুরুত্ব সহকারে আমাদের দেখা উচিত। আচ্ছা, এরপর স্মল ইন্টেস্টাইনে 2 থেকে 6 ঘন্টা, লার্জ ইন্টেস্টাইনে 6 থেকে 12 ঘন্টা, আর মলদ্বারে তো ওইখানে ওষুধটা অনেক সময় ধরে থাকে। দেখা যায় ওষুধটার যখন আর কার্যক্ষমতা থাকছে না বা কিছু ওষুধ দেখা যায় অ্যাক্টিভ অবস্থায়ও বের হয়ে যায়, তখন দেখা যায় 12 থেকে 24 ঘন্টা আমাদের মলদ্বারে এখানে থাকছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের লালাগ্রন্থি। লালাগ্রন্থি আমরা জানি কি করে, আমাদের মুখে যখন কোনো খাবার যাচ্ছে খাবারটাকে ভিজাতে হেল্প করতেছে, ঠিক আছে, খাবারটাকে ভিজাচ্ছে। এবং কিছু দেখা যায় যদি আপনার ওইখানেও হালকা আপনার কিছু এখানে তো এই যে কিছু এনজাইম রিলিজ হচ্ছে যেগুলো আমাদের খাবারকে কিন্তু হালকা পরিপাকেও হেল্প করে। যাই হোক, এখানে জানার মতো খুব একটা কিছু নেই, তবে এটা মনে রাখতে পারেন যে আমরা কিন্তু বলি যে মাম্পস রোগটা বলি, মাম্পস বলি। মাম্পস কি? মাম্পস হচ্ছে প্যারোটিড যে গ্ল্যান্ড আছে, প্যারোটিড গ্ল্যান্ডে ভাইরাসজনিত একটা রোগ হচ্ছে মাম্পস ডিজিজ। ওকে, তো এটা মনে রাখবেন। এরপরে আমরা দেখি হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলীতে দেখেন যদি একটু খেয়াল করেন, এই উপরের দিকে একটা স্পিংটার থাকে, ঠিক আছে, একে বলা হয় এলইএস, লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার, ঠিক আছে, এলইএস, আর হচ্ছে পাইলোরিক স্পিংটার। এই দুইটা স্পিংটার আপনার কি করতেছে, এখানে দেখুন আপনি খাবারটা পাকস্থলীতে আসতেছে, এখানে একটা স্পিংটার, এটা বন্ধ হয়ে যায়, স্পিংটার মাসেল দ্যাট ক্লোজেস অফ আপার ওপেনিং, এটা যাতে আর ওপেন না হয় এটা বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, খাবারটা যাতে আর উপরের দিকে না যায়। আবার নিচের দিকে দেখেন একটা আপনার পাইলোরিক স্পিংটার আছে, এখানেও মাসেল, তো এটা কি করতেছে, খুলে দিচ্ছে যাতে করে আমার খাবারটা নিচে আসে। তো এই দুইটা নিয়ে সামনে আমাদের পড়াশোনা আছে কিছু, যেমন অ্যাসিড রিফ্লাক্স হলে কি সমস্যা হয় বা কোথায় ঝামেলাটা হয়। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের পাকস্থলীর ব্যাপারটা। এরপরে আমরা চলে আসি ক্ষুদ্রান্ত বৃহদন্ত। ক্ষুদ্রান্ত কোনটা? এই যে দেখেন এই পার্টটুকু হচ্ছে ক্ষুদ্রান্ত, আর এই যে মোটা যে জায়গাটা এটা হচ্ছে আমার বৃহদন্ত। তো ক্ষুদ্রান্তে দেখেন এই ভিতরের দিকে এই জায়গার যে সারফেস আছে এখানে দেখবেন ভিলাইয়ের মতো, আঙুলের মতো কিছু জিনিসপত্র থাকে, এগুলোর মাধ্যমে আমার খাবার, ওষুধ এগুলো শোষণ হয়। এই ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন যাকে আমরা বলি, এই স্মল ইন্টেস্টাইনের প্রধান কাজ হচ্ছে পুষ্টি উপাদান শোষণ এবং সেটাকে হজম আর কি, মানে ডাইজেশন আর কি। তো এইটা আমার শোষণটা এখানে বেশি হচ্ছে, অ্যাবজর্পশন বেশি হচ্ছে, এবং এখানে ব্যাকটেরিয়া কিন্তু কম থাকে। সব থেকে বেশি ব্যাকটেরিয়া থাকে আমার কোলনে, এই যে জায়গাটাকে আমরা বলছি কোলন,
কোলনে সব থেকে বেশি ব্যাকটেরিয়া থাকে এবং এখানে পানির শোষণটা হয় এবং মল কেমনটা মল তৈরি হবে এবং পানির শোষণ এই জিনিসটা হয় হচ্ছে আমার কোলনে বা বৃহদন্তে। এটা একটু ভালো মতো মনে রাখবেন, আমরা সামনে যখন ডায়রিয়া এবং কনস্টিপেশন নিয়ে পড়বো তখন এই জিনিসটা আবার রিকল করব আমরা। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে আসি হচ্ছে আরেকটা একটু বলি, আমরা অনেকেই শুনি যে হচ্ছে কোলন ক্যান্সার। কোলন ক্যান্সারটা আমার এই কোলনে কিন্তু এই ক্যান্সারটা হয়, এটা আপনারা জানেন। এই জায়গার দেখা যায় যে সেল ডিভিশনটা একটু বেশি হয়, এখানে সেল ডিভিশনটা বেশি হলে ওইখানে দেখা যায় আপনার সেলের মধ্যে গন্ডগোল হওয়ার ঝুঁকিটাও বেশি থাকে। তো কোলন ক্যান্সারটা নিয়ে আপনারা চাইলে একটু পড়তে পারেন, আমাদের ইউটিউবে ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের বৃহদন্তের একটা অংশ কি কোলন। ওকে, দেখেন যে কোলনের কয়েকটা পার্ট আছে, এই যে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, সিগময়েড কোলন। এটা একটু যারা সামনে জানবেন পড়বেন তারা একটু দেখে নেবেন যে কোলনের কয়েকটা পার্ট আছে। আচ্ছা এখন আমরা চলে আসি হচ্ছে যে অগ্ন্যাশয়, পিত্তশয় এবং লিভার। ঠিক আছে, তো প্যানক্রিয়াস, গল ব্লাডার এবং লিভার একটু ছবি আমরা দেখি শুধু তাহলেই হবে। এই যে এটা হচ্ছে আমার এখান থেকে আমার এটাকে আমরা বলি পিত্তথলি বা পিত্তাশয়। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে আমাদের লিভার। তো কোনটার কাজ কি একবার দেখি আমরা, যে অগ্ন্যাশয় কাজ কি, এখান থেকে প্রধান একটা হরমোন তৈরি হয় যার নাম ইনসুলিন। অন্যান্য কিছু এখান থেকে রিলিজ হয়, ওইটাতে আমরা না যাই। প্রধান হরমোন ইনসুলিন, এটা উৎপাদন করছে যা কি করে রক্তের গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয়ের যে বিটা কোষ আছে সেই বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। আচ্ছা, এরপর আমরা দেখিয়েছি পিত্তাশয় বা গল ব্লাডার, এটা পিত্ত রস সংরক্ষণ করে। এই পিত্ত রসের কাজ কি জানেন? চর্বি জাতীয় যে ওষুধ আছে বা চর্বি জাতীয় খাবার আছে এইটাকে ব্রেকডাউন করা বা এটাকে শোষণে হেল্প করার কাজ হচ্ছে এই পিত্তাশয়। ঠিক আছে, আবার এখান থেকে যে আমার কিছু দেখবেন যে পিত্তাশয়ের পিত্ত রসের মধ্যে ক্ষার আছে, এই ক্ষার কি করে আমার পাকস্থলী থেকে আসা যে খাদ্য উপাদান যেটা অ্যাসিডিক, সেই অ্যাসিডিক খাবার উপাদানকে কি করা হয় ক্ষারীয় পরিবেশ তৈরি করে, অর্থাৎ ক্ষারীয় অবস্থায় নিয়ে যায় এই পিত্তরসটা। আচ্ছা, এরপর আসি লিভার বা যকৃত। এই লিভারে কি হয়? মেটাবলিজম হয়, ওষুধের মেটাবলিজম এখানে হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের মানে টক্সিন যেটা অপসারণ করে এই লিভারের মাধ্যমে, এইটা পরে রক্তে যায়, রক্ত থেকে আমাদের কিডনি দিয়ে তারপর হচ্ছে ইউরিনের সাথে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, ওষুধের যে কিছু উপাদান যেগুলো হচ্ছে কার্যকরী উপাদান শরীরের বিভিন্ন অংশে পৌঁছাতে হেল্প করে লিভার থেকে কি হয়ে যায় আমার দেখবেন প্রতিটা ওষুধই কিন্তু আপনার ক্ষুদ্রান্ত থেকে শোষণ হয়ে তারপর হচ্ছে আমার লিভারে আসতেছে, লিভার থেকে তারপরে আমাদের সারা দেহে এটি ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে লিভারে আসতেছে, লিভার থেকে তাহলে আমার তারপর সারা দেহে এটা ছড়িয়ে যাচ্ছে। সো লিভারটা অনেক 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 গুরুত্বপূর্ণ আমাদের ওষুধের কার্যকারিতার জন্য। ওকে, আচ্ছা এখন আমরা চলে আসি যে পরিপাকতন্ত্রে কি কি রোগ হয়। আমরা যদি দেখার চেষ্টা করি, সর্বপ্রথমেই আমরা অনেকে কিন্তু বলি যে অ্যাসিড রিফ্লাক্সটা একটু বেশি বলি, অ্যাসিডিটি। এরপর হচ্ছে গ্যাস্ট্রাইটিস, এরপর হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, ডায়রিয়া, কনস্টিপেশন, ফুড পয়জনিং, পাইলস বা হেমোরয়েডস, লিভার ফ্যাটি লিভার ডিজিজ, জন্ডিস। তো এই রোগগুলো কিন্তু অনেক কমন, যেটা আমাদের পরিপাক তন্ত্রর সাথে যে সকল অঙ্গ আছে সেই অঙ্গগুলোতে কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসগুলো, এই রোগগুলো দেখা যাচ্ছে। এরপরে আমরা আরও কিছু রোগ জানি যে হেপাটাইটিস, আমাদের লিভারে হেপাটাইটিস ভাইরাস দ্বারা কিন্তু আক্রমণ হতে পারে। লিভারে সিরোসিস হয়, লিভার কোষগুলো নষ্ট হয়, গলস্টোন হয়, কোলেসিস্টাইটিস হয়, ক্রোনস ডিজিজ রয়েছে, ইরিটেবল বাউল ডিজিজ, আইবিডি, এগুলো নাম শুনেছেন, কোলন ক্যান্সার, আলসারেটিভ কোলাইটিস। তো এই পরিপাকতন্ত্রের রোগের নামগুলো একবার আপনারা দেখবেন এবং আমি আপনাদের হোমওয়ার্কও দিব। তো
এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন কোনটা কি রোগ। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের দ্বিতীয় যে তন্ত্রটা, রেসপিরেটরি সিস্টেম। আমরা আজকে আরও 3টা তন্ত্র জানবো, সো আরও অনেক দূর ক্লাসটা, সো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। রেসপিরেটরি সিস্টেম, আমরা জানি কি আমাদের যে আমরা কি করতেছি, অক্সিজেন গ্রহণ করছি, এই অক্সিজেনটা আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে যায়, মিশে আমাদের কোষের মধ্যে যায়। কোষের মধ্যে অক্সিজেন ছাড়া কিন্তু আমার এনার্জি তৈরি হবে না, এটিপি তৈরি হবে না। তাহলে কোষের মধ্যে কি দরকার? অক্সিজেন দরকার। আমার ব্রেনটাকে বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, ঠিক আছে। আমাদের সারা দেহে যে আমি এনার্জি পাচ্ছি, আমার যে কোষগুলো টিকে থাকবে, বেঁচে থাকবে, তার জন্য কি দরকার? অক্সিজেন দরকার। অক্সিজেন বা এই শ্বাস প্রশ্বাস তন্ত্রটা আমাদের অনেক বড় একটা নিয়ামত। আপনি কিন্তু কখনো চিন্তা করেন না যে আমি কি পরিমাণে অক্সিজেন নিচ্ছি প্রতিদিন, ঠিক আছে। কি পরিমাণে আল্লাহ তাআলার এই সৃষ্টিটাকে আমরা আল্লাহ তাআলার যে বড় নিয়ামত, এটাকে আমরা নিচ্ছি এবং আমরা কিন্তু বেঁচে আছি। তো আপনি কিন্তু কখনো কনসিয়াসলি যে হ্যাঁ আমি একবার শ্বাস ছাড়লাম, শ্বাস নিলাম, শ্বাস নিঃশ্বাস ছাড়লাম, নিলাম, এমনটা কিন্তু আপনাকে চিন্তা করতে হয় না, এটা কিন্তু অটোমেটিক হয়। তো এই শ্বাস প্রশ্বাস তন্ত্রে আমাদের কি কি অঙ্গ আছে আমরা মোটামুটি সবাই জানি। আমাদের নাসাপথ, এরপর হচ্ছে এখানে ষড়যন্ত্র, শ্বাসনালী, বায়ুথলি বা অ্যালভিউলাই, ব্রঙ্কিওল, ডায়াফ্রাম। তো এইটা নিয়ে জানা থেকে আমাদের একটু জানা জরুরি যে আমাদের কিন্তু অনেক সময় রোগগুলো হয়। একটা আমরা বলি যে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয় অনেক সময়, আবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। তো এই আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন দেখবেন URTI এরকম লেখা থাকে, LRTI এরকম লেখা থাকে। তাহলে আমরা একটু দেখি যে আমার কোথায় কোন অঙ্গটা আছে। তো আমরা জানি যে আমার নাক, এরপর হচ্ছে নেজাল ক্যাভিটি বা নাসা গহ্বর, সাইনাস, ফ্যারিংস বা এরপর হচ্ছে ল্যারিংস বা ষড়যন্ত্র, এগুলো পুরোটা কি আমার উপরের দিকে, অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক। আমরা জানি কি কোভিডের যখন আক্রমণটা হয়, কোভিড ভাইরাস, এটা আমরা শুনে এসেছি যে এটা আপার রেসপিরেটরি ট্র্যাক, এমন কিছু কথা শুনেছেন। অ্যান্টিবায়োটিক নিয়ে যখন আপনি পড়তে যাবেন তখন দেখবেন যে বলবে যে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন কমায় এগুলা, অর্থাৎ এই সকল জায়গায় যে ইনফেকশন, এইগুলোকে আমরা বলতেছি আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। যেমন সাইনোসাইটিস, ঠিক আছে, এই রোগটা কিন্তু অনেক হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি হচ্ছে নিচের দিকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী, এরপর ব্রোঙ্কাস থেকে হলো ব্রঙ্কিওল। আমরা যে অ্যালভিউলাই বা বায়ুথলি জানি, এর ভিতরে কি আছে? ছোট ছোট বায়ুথলি আছে। আচ্ছা, এখন আমরা যদি আমি বলি অ্যাজমা, COPD, এগুলো কোথায় হয়? এগুলো আমাদের এই যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে হচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমি দেখি যে রোগ নিয়ে একটু কথা বলি, এখানে কি কি রোগ হচ্ছে। প্রথমে আসি যে আমার আপার রেসপিরেটরি ট্র্যাকে কমন যে সর্দি কাশিটা হয় ভাইরাস দ্বারা হয়, ঠিক আছে। যেমন কমন কোল্ড বলি না আমরা, সেই কমন কোল্ডে রাইনো ভাইরাস দ্বারা কিন্তু আমাদের কমন কোল্ড হয়। এই যে দেখবেন এই যে একটু আবহাওয়া পরিবর্তন হলে বা এখন দেখবেন যে কিছুদিন ধরে অনেকেরই দেখবেন যে সর্দি কাশি লেগে আছে, তো সর্দি কাশি জ্বর হচ্ছে, এটা কিন্তু এই সময় ভাইরাস দ্বারাই বেশি হয়। সিজনাল যে ভাইরাস বা সিজনাল, এইটার কারণে কিন্তু হয়ে থাকে। এটা কমন ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস, এটা মনে রাখতে পারেন। সাইনোসাইটিস এটা ব্যাকটেরিয়ার কারণে হয়, ভাইরাসের কারণে হয়। টনসিলাইটিস, টনসিলের প্রদাহ, ফ্যারিংজাইটিস, ল্যারিংজাইটিস। ওকে, এই রোগগুলোর নাম মনে রাখবেন। এরপরে আমরা দেখি হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে ব্রঙ্কাইটিস হচ্ছে, নিউমোনিয়া, অ্যাজমা, COPD, টিভি, পালমোনারি এম্বোলিজম, এই রোগগুলো দেখা যায় লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে হয়ে থাকে। আচ্ছা, আমাদের সবগুলো রোগ নিয়ে জানতে হবে না, আমরা পরবর্তীতে অ্যাজমা, COPD নিয়ে জানবো অনেক। তো প্রথমে আমরা সাইনাসের ব্যাপারটা আসি। সাইনাসটা কি? সাইনাসটা হচ্ছে আমাদের মাথার খুলিতে কিছু বায়ু গহ্বর আছে, ঠিক আছে। এই বায়ু গহ্বর কোথায়? যে এখানে একটা সাইনাস দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন, আমার হচ্ছে তারপর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এইগুলোকে আমরা বলছি হচ্ছে সাইনাস। এই সাইনাসে যখন ইনফেকশন হয় ব্যাকটেরিয়া দ্বারা, ভাইরাস দ্বারা, তখন তাকে আমরা বলছি সাইনোসাইটিস। মনে থাকবে এগুলোতে, অর্থাৎ আমাদের মাথার খুলির মধ্যে কিছু বায়ুপূর্ণ গহ্বর আছে বা এয়ার ফিল্ড
ক্যাভিটি আছে, এই ক্যাভিটিগুলোর মধ্যে দেখা যায় যখন আপনার সর্দি লাগছে তখন অনেক সময় দেখবেন যে এই জায়গাগুলোতে আপনার অনেক প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে আপনার, তখন এই মাথা ব্যথা কিন্তু অন্যতম একটা কারণ হতে পারে এই সাইনাসে যদি আপনার ইনফেকশন হয়। আচ্ছা, তো আমরা অন্য কারণেও হতে পারে মাথা ব্যথা, তো সাইনাসে ইনফেকশনের কারণে কিন্তু সেটা হয়ে থাকে। আমরা একটা লক্ষণ দেখি সাইনাসের কারণে কি হতে পারে। সাইনোসাইটোসিসের কারণে আপনার নাক বন্ধ হওয়া বা নাক দিয়ে পানি পড়া, মুখ, কপাল, গাল বা চোখের চারপাশে ব্যথা বা চাপ অনুভব করা হতে পারে, সর্দি কাশি, গন্ধ না পাওয়া বা স্বাদ না পাওয়া। ঠিক আছে, অর্থাৎ এই যে লক্ষণগুলো কিন্তু আপনারা নর্মালি এই সাইনোসাইটিস যাদের আছে আপনি দেখবেন যে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, অনেকের জ্বর, এবং দেখবেন যে দাঁতের ব্যথাও হয়। কিন্তু এখানে যে ম্যাক্সিলারি সাইনাস আছে, ম্যাক্সিলারি সাইনাস রয়েছে, ম্যাক্সিলারি সাইনাসের কারণে দেখবেন যে দাঁতের ব্যথা হচ্ছে, ক্লান্তি বা অস্বস্তি, এই লক্ষণগুলো দেখা যায় হচ্ছে সাইনোসাইটিসের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা চলে আসি টনসিল। টনসিল এটা কিন্তু আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই টনসিল এখানে কি, এটা এখানে কি থাকে, লিম্ফ নোডস থাকে, এই যা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের একটা অংশ। আমাদের মুখ এবং নাক দিয়ে যখন কোনো জীবাণু প্রবেশ করে সেটাকে শনাক্ত করে, সেইটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে আমার লিম্ফ নোড। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমরা লিম্ফ নোড বলতেছি, এই লিম্ফ নোড এটা কি হয় যখন এখানে আপনার ইনফেকশন হচ্ছে, ইনফেকশন হলে তখন আমরা সেটাকে বলতেছি টনসিলাইটিস। টনসিলাইটিস সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা এখানে ইনফেকশন কারণে এমনটা হয়ে থাকে। শিশু কিশোরদের ক্ষেত্রে দেখবেন যে এটা বেশি দেখা যায়। ওকে, তবে অন্য যে কোনো বয়সে হতে পারে, তবে শিশুদের ক্ষেত্রে দেখবেন যে টনসিলাইটিসটা বেশি দেখা দেয়। আচ্ছা, এখন আমরা চলে আসি অ্যাজমা কি, সিওপিডি কি, এইগুলো নিয়ে আমরা যখন আমাদের ওষুধ নিয়ে আমরা পড়তে যাব, ব্রঙ্কো ডাইলেটর নিয়ে বা রেসপিরেটরি সিস্টেমে আমাদের কি কি ওষুধ কাজ করে, এটা নিয়ে যখন আমরা পড়তে যাব তখন আমরা অ্যাজমা নিয়ে আরও জানবো। তো আপনি সংক্ষেপে একবার দেখে নিতে পারেন যে এই অ্যাজমা হলে আপনার শ্বাসনালীর কী অবস্থা হয়। এটা হচ্ছে আমার নর্মাল শ্বাসনালী, একটু ভালো মতো খেয়াল করেন ছবিটা। আর ডান পাশেরটা হচ্ছে আমার, এটা দেখেন, এটা হচ্ছে অ্যাজমাটিক শ্বাসনালী। এখানে দেখেন মিউকাস তৈরি হয়েছে, অর্থাৎ অ্যাজমা হলে কি হয়, এখানে অনেক ধরনের কোষ এসে ইনফ্লামেশন ঘটায়। এই ইনফ্লামেশনের কারণে তখন এখানে মিউকাস তৈরি হয়, এটা ফুলে যায়। ঠিক আছে, এবং আপনার শ্বাস নিতে কষ্ট হয়। এখানে দেখেন এটা কি ছিল, এটা হচ্ছে আপনার ওয়াইড ছিল, এটা চওড়া ছিল, কিন্তু এটা কি হয়েছে, বেশি সংকুচিত হয়ে গেছে। তো এই প্রবলেমটা আমার কোথায় হচ্ছে, দেখেন লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে হচ্ছে। খেয়াল করেছেন, আমার যে ব্রঙ্কাস ব্রঙ্কিওল আছে, এখানে যে মাসেল আছে, এই জায়গাতে প্রবলেমটা হচ্ছে। আমার ব্রঙ্কোডাইলেটর এবং সালবিউটামল কি করে, এই যে আমার এখানে যে মাসেল আছে এটাকে রিল্যাক্স করে দেয়। ঠিক আছে, এটাকে ডাইলেশন করে দেয়। এই মেকানিজমগুলো আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে সিওপিডি আছে। সিওপিডির পুনরূপ কি জানেন, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এইটা কি একটা, আমরা যে পড়ে আসলাম না, ডিজিজ দুই রকমের, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। তাহলে এটি সিওপিডি, এটাকে আমরা কি বলতেছি, যখন আমার অ্যাজমার প্রবলেমটা এটা যখন এমন একটা অবস্থায় চলে যাবে, যখন আমার অঙ্গ যেমন ধরেন আমার হচ্ছে অ্যালভিউলাই কিছু পরিবর্তন আসবে, গাঠনিক পরিবর্তন চলে আসবে, আমার ব্রঙ্কাসে গাঠনিক পরিবর্তন চলে আসবে, যার কারণে এটা দেখবেন যে আপনার দীর্ঘস্থায়ী হচ্ছে, অবস্ট্রাকটিভ হচ্ছে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলছি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আমরা এটা যখন ওষুধ নিয়ে জানবো তখন আরও একটু পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন তন্ত্রে। আচ্ছা, রক্ত সঞ্চালন তন্ত্রটাকে আমি আবার 3 ভাগে ভাগ করেছি, যেহেতু এখানে একটু পড়াশোনাটা বেশি, এই জন্য আমরা প্রথমে হার্ট নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে আমার রক্তনালী নিয়ে, এরপর হচ্ছে আমার রক্ত বা আমার ব্লাড সেল নিয়ে কথা বলবো। ওকে, তাহলে প্রথমে আসি আমরা হার্ট নিয়ে কিছু কথাবার্তা বলি। আচ্ছা, রক্ত সঞ্চালন তন্ত্র তো আমরা বুঝি যে এই 3টা জিনিস ছাড়া কি আমার সম্ভব বলেন। আমার হার্ট কি করতেছে, একটা পাম্পিং মেশিন হিসেবে কাজ করে সারা দেহে রক্তটাকে ছড়িয়ে দিচ্ছে। আর এই রক্তটা সারা দেহে ছড়াচ্ছে বা যাচ্ছে কিসের মাধ্যমে, রক্তনালীর মাধ্যমে। আর রক্ত, এখানে আমরা 3টে উপাদান জানি, তাই না, মেইন 3টে উপাদান। এটা কি, প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু ভূমিকা রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। তো প্রথমে আমরা চলে আসি
হার্ট নিয়ে একটু জানার চেষ্টা করি। হার্টকে আমরা কি বলি? হার্টকে আমরা বলছি পাম্পিং মেশিন, তাই না? তো এটার প্রধান কাজ কি হচ্ছে? হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত পাম্প করে এবং কি করে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ, অর্থাৎ অক্সিজেনযুক্ত যে রক্ত আছে এগুলো সারা দেহে ছড়িয়ে দিচ্ছে এবং বজ্র যে পদার্থগুলো আছে এগুলো তো আমাদের বডি থেকে অপসারণ হতে হবে। এখন ব্লাডের যখন আমাদের পাম্প করছে এটা একটা ফোর্স হয়ে কিন্তু আমার কিডনিতে যাচ্ছে, ওই ফোর্সটা যদি না থাকতো তাহলে কিন্তু আমার কিডনিতে গিয়ে কিন্তু ওই ছাঁকনির কাজটা করতো না। তো এই হার্ট কিন্তু এই বড় ভূমিকা একটা রাখছে, আমাদের ব্লাড প্রেশারটা কিন্তু এটা কন্ট্রোল করছে। আচ্ছা, এরপর আসি হচ্ছে রক্তচাপ। এই যে রক্তচাপ নিয়ন্ত্রণ চলে এসেছে, ব্যাপারটা ব্লাড প্রেশারটাকেও নিয়ন্ত্রণ করছে। তাহলে এই কাজগুলো একটু ভালো মতো মনে রাখবেন, এটা জাস্ট সিম্পল আপনারা বুঝবেন বিষয়গুলো। এবং হার্টের যে রক্ত প্রবাহ কোত্থেকে কোথায় যাচ্ছে, হার্টের এই প্রবাহটা, ব্লাড ফ্লোটা কীরকম হচ্ছে, আপনারা জাস্ট এই ছবিটা একবার দেখেন। এটা খুব একটা বোঝার কিছু নাই, যেহেতু এটার সাথে ওষুধ রিলেটেড না, এটা অন্য পারপাসে সেটা আলাদা বিষয় পড়ার ক্ষেত্রে। তবে আপনারা একটু মনে রাখেন যে আমাদের সারা দেহ থেকে রক্ত এই সুপিরিয়র ভেনা কেভা এইটার মাধ্যমে কি হচ্ছে, সারা দেহ থেকে রক্ত আমার এই রাইট অ্যাট্রিয়ামে চলে আসতেছে। ঠিক আছে, আমার এখানে দেখেন যে লিখেছিলাম ডান অলিন্দ, তো ডান অলিন্দে সারা দেহ থেকে আমার রক্ত এসে পৌঁছাচ্ছে। এরপরে দেখেন এখানে একটা ভালভ আছে, এই ভালভটা কি হচ্ছে, এটা রক্ত আসার পর এটা খুলে যাচ্ছে। এটা যখন খুলে যায় এই রক্তটা চলে আসে কোথায়, আমার রাইট ভেন্ট্রিকল। তাহলে এই প্রথমটা কি ছিল দেখেন, ডান অলিন্দ, এরপর কি ডান নিলয়, বাংলায় বললে নিলয়, বা এটা হচ্ছে আমার ভেন্ট্রিকল। তো এখানে চলে আসার পরে এরপরে কি এই রক্তটা কি, এই রক্তটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। দেখেন একটু নীল নীল দেখাচ্ছে, তাই না? এই নীল দেখাচ্ছে কারণ এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই রক্তকে কি করতে হবে, এখন পরিশোধিত হতে হবে, শুদ্ধ হতে হবে। কিভাবে শুদ্ধ হবে? অক্সিজেন যুক্ত রক্তের মাধ্যমে। তাহলে প্রথম পার্টে আমরা দেখলাম যে এক দিয়ে রাখছে কি, এখানে রক্তটা আসছে। 2 নম্বর ধাপে চলে আসেন। 2 নম্বর ধাপে কি, আমার এই রক্তটা এখান থেকে রাইট ভেন্ট্রিকল থেকে এইখান থেকে আবার এই ভালভ আছে, ভালভ খুলে গেলে এটা চলে আসতেছে কোথায়, দেখেন আমার ফুসফুসে চলে আসতেছে রক্তটা, পালমোনারি আর্টারি। পালমোনারি রিলেটেড টু ফুসফুস, মনে রাখবেন পালমোনারি শব্দটা ফুসফুসের সাথে সম্পর্কযুক্ত। কার্ডিও শব্দটিকে হার্টের সাথে সম্পর্কযুক্ত। হেপাটিক মানে কি, হেপাটিক মানে হচ্ছে লিভার, লিভারের সাথে সম্পর্কযুক্ত। এই শব্দগুলো মনে রাখবেন। তো পালমোনারি আর্টারি এইটা কি করতেছে, আমার এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার ফুসফুসে নিয়ে আসতেছে। তো ফুসফুসে যখন রক্তটা আসতেছে এখান থেকে, আমি যখন অক্সিজেন যুক্ত বাতাসটা আমার নাকের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই অক্সিজেনটা কি হবে, এই ফুসফুসে পাশ দিয়ে ছোট 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 রক্তনালী থাকে যেগুলোকে আমরা বলি ক্যাপিলারি, সেই রক্তনালীর পাশ দিয়ে যখন যাচ্ছে আমার অক্সিজেন যখন যাচ্ছে এটা এক্সচেঞ্জ হয়, কার্বন ডাইঅক্সাইড তখন বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আর অক্সিজেন তখন আবার আমার ওই পাশ দিয়ে যাওয়া রক্তের ওইখানে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে কি হয়ে যায়, আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিচ্ছে এটা, এবং হয়ে যাচ্ছে কি অক্সিজেন যুক্ত রক্ত। সেই অক্সিজেন যুক্ত রক্ত আবার এই পালমোনারি ভেইন দিয়ে এই বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করতেছে। ঠিক আছে, এই বাম দিকে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করার পর এখান থেকে এটা খুলে যাচ্ছে, আমার ভালভটা খুলে গেলে লেফট ভেন্ট্রিকলে আসতেছে। এইখান থেকে আমার হার্টটা জোরে করে একটা পাম্প করে, পাম্প করলে তখন কোথায়, আমার সারা দেহ অ্যাওয়ারটা দিয়ে সারা দেহে রক্ত ছড়িয়ে যাচ্ছে। তাহলে দেখেন এইখানেও কিন্তু এই যেখানে দেখেন মাসেলটা কিন্তু অনেক চওড়া লাগতেছে। ঠিক আছে, খেয়াল করছেন, কারণ কি এখান থেকে কিন্তু পাম্পের কাজটা এই জায়গা থেকে হচ্ছে। একবার পাম্প করে আমার ফুসফুসে রক্তটা গেল, এখান থেকে রক্তটা পরিশুদ্ধ হয়ে এটা চলে যাচ্ছে আমার সারা দেহে। এইটা গেল হচ্ছে আমাদের দেখেন এই যে সেই ফ্লোটা, এই ফ্লোটা একবার আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে হার্টের ব্লাড ফ্লোটা কি হয়। ঠিক আছে, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন। হার্টের ভালভ শব্দটা আমরা নাম অনেকে শুনেছি, মোট 8টা ভালভ থাকে, 8টা ভালভ বা 8টা না তো 4টা ভালভ থাকে। এই ভালভের কাজ কি, 4টা ভালভ থাকে, ভালো মতো দেখেন। একটা হচ্ছে এই যে দেখেন শুরুর দিকে দেখাইলামই তো আপনাদেরকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 4টা ভালভ রয়েছে। এই 4টা ভালভে আপনার এগুলোকে আমরা কি বলতেছি, হৃৎপিণ্ডের রক্ত প্রবাহকে একমুখী করে। এটা কিন্তু একমুখী হচ্ছে, আপনার কিন্তু উল্টাপাল্টার দিকে রক্ত কিন্তু যাচ্ছে না। আবার হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠের মধ্যে রক্তের ফিরে যাওয়াটাকে প্রতিরোধ করছে। ওকে,
এরপর হচ্ছে আমরা আসি করোনারি ধমনী বা যাকে আমরা বলি করোনারি আর্টারিস। এই করোনারি আর্টারিসটা সম্পর্কে ধারণা থাকাটা অনেক 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 জরুরি। দেখেন একটু ভালো মতো বুঝেন, এই যে হার্টের নিজস্ব রক্তনালী বা নিজের যে হার্টের নিজেরও কি আছে, মাসেল আছে, নিজের কোষ আছে, সেই কোষে রক্তটা তো থাকা দরকার, সেই কোষে পুষ্টি উপাদানটা থাকা দরকার, অক্সিজেন থাকা দরকার। তো এই হার্টের নিজস্ব রক্তনালীতে যখন অক্সিজেনটা যাচ্ছে, কোনটার মাধ্যমে যাচ্ছে? এই করোনারি আর্টারিসের মাধ্যমে যাচ্ছে। এই করোনারি আর্টারিসে যখন কোনো ঝামেলা দেখা দেয়, যখন দেখা যায় এটা ব্লক হয়ে গেছে, অথবা এটাতে দেখা যাচ্ছে আপনার এখানে কম অক্সিজেন যাচ্ছে, অক্সিজেনযুক্ত রক্ত যাচ্ছে, তখন এই হার্টের কিন্তু আপনার কার্যক্ষমতায় সমস্যা দেখা যাবে, হার্টের ফাংশনের সমস্যা দেখা দেবে। ওকে, তো আমরা একটু পড়ি যে হার্টের নিজস্ব রক্ত সরবরাহকারী ধমনী হচ্ছে করোনারি আর্টারি। হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ আমরা জানি, যা সারা শরীরে রক্ত পাম্প করে, কিন্তু নিজেরও তো রক্ত প্রয়োজন। তো করোনারি ধমনী কি করতেছে? হৃৎপিণ্ডের পেশিকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করতেছে এই করোনারি ধমনী। এখন আমরা যদি একটু রোগ নিয়ে জানি, হার্টের সাথে রিলেটেড রোগ, প্রথম রোগটাই হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা যাকে আমরা বলি সিএডি, ক্যাট। তো এই করোনারি আর্টারি ডিজিজটা হচ্ছে যখন আমার হার্টের এই ধমনীটা সরু হয়ে যাচ্ছে বা এটা ব্লক হয়ে যাচ্ছে, তখন কি রক্ত প্রবাহে বাধাগ্রস্ত হয়। এই ছবিটা দেখেন ভালো মতো, এই যেটা হচ্ছে হার্টের রক্তনালী, করোনারি আর্টারি। এই করোনারি আর্টারিতে দেখেন এখানে কি হচ্ছে, প্লেক জমা হয়েছে, ব্লাডটা ক্লট হয়েছে, রক্তটা জমাট বেঁধে গেছে। এখানে রক্তটা যখন জমাট বেঁধে গেছে, তাহলে আমার রক্তের ফ্লোটা কি ঠিক থাকবে? আমার রক্ত নালীতে যদি জমাট হয়, আমার তো রক্তটা এখান থেকে ঠিকমতো যেতে পারবে না। রক্ত যদি আমার হার্টে না পৌঁছায়, মানে আমার হার্টের যে নিজস্ব মাসেল আছে, নিজস্ব কোষ আছে, ওইখানে যখন রক্ত যাবে না, তখন কি হবে? হার্টের মাসেলগুলো নষ্ট হতে থাকবে, কোষগুলো নষ্ট হতে থাকবে। কোষটা যখন নষ্ট হবে, তখন হার্ট কি ঠিকমতো পাম্প করতে পারবে? এটা ফাংশন করতে পারবে? পারবে না। আমাদের সারা দেহে তখন পুরো সিস্টেমটাই কলাপ করবে। এবং দেখবেন যে এই যে এই করোনারি আর্টারি ডিজিজের সাথে সম্পর্কযুক্ত কি কি আছে? হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। এই হার্ট অ্যাটাক যখন হচ্ছে, তখন দেখা যাচ্ছে কিন্তু রোগী কিন্তু খুব দ্রুতই কিন্তু রোগীর অবস্থা খারাপ হয়ে রোগী কিন্তু মারা যাচ্ছে। এই মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনটা কিভাবে আমরা জানবো? এরপর হচ্ছে আরেকটা ঘটনা ঘটে, অ্যানজাইনা। দেখা যায় যে অল্প সময়ের জন্য আপনার যদি কোনো কারণে এখানে রক্তটা না যায়, হার্টের রক্ত না গেলে, তখন দেখা যায় বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হয়, ওটাকে আমরা বলছি অ্যানজাইনা। একটা হচ্ছে ইসচেমিক হার্ট ডিজিজ। তো তিনটে জিনিসই এই করোনারি আর্টারি এই করোনারি আর্টারি ডিজিজের সাথে সম্পর্কযুক্ত। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে আসি। প্রথমে আসি হার্ট অ্যাটাকে। আচ্ছা, তো হার্ট অ্যাটাকে আমরা কি বলি হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, অর্থাৎ আমার রক্ত নালীতে এখানে যখন ব্লক হচ্ছে, আমার দেখেন হার্টে রক্ত যেতে পারতেছে না, এটার মাসেলটা ড্যামেজ হচ্ছে। দেখছেন এটা কালচে রঙের হয়ে গিয়েছে। তো এটা যখন ড্যামেজ হবে, তখন কিন্তু আমার হার্টও কাজ করতে পারছে না, আমাদের সারা দেহে যে রক্তটা কোষে যাওয়ার কথা সেটাও ঠিকমতো আর যেতে পারবে না। আচ্ছা, অনেকে আমরা ভুল করি, হার্ট অ্যাটাক তো বুঝি যে হার্টের রক্তনালীতে, আর স্ট্রোক কি? স্ট্রোকটা হচ্ছে আমাদের ব্রেনে। আমি যদি ইসচেমিক স্ট্রোক বলি, যখন আমার ব্রেনে যে রক্ত জমাট বেঁধে রক্তটা যখন ব্রেনের কোষে যেতে পারতেছে না, তখন কি হয়? আমার ব্রেনের যে সেলটা ড্যামেজ হতে থাকে, ওইটাকে আমরা বলতেছি স্ট্রোক। ওকে, স্ট্রোক আরেক ধরনের হয়, যেটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক, যেখানে আমাদের এই রক্তনালীটা ফেটে যায়, রক্ত এখান থেকে বের হয়, এই জন্য তখন আমার কি ব্রেনের তখন ফাংশন করতে পারে না, তখন ওইটাকে আমরা বলতেছি হেমোরেজিক স্ট্রোক। ওকে, তো এই ব্যাপারটা একটু মনে রাখবেন, হার্ট অ্যাটাক। এখন হার্ট অ্যাটাক নিয়ে কিছু সতর্কতামূলক কথাবার্তা বলি, এটা আপনার জানাটা জরুরি, আপনার পরিবারের জন্য, আপনার আশেপাশের মানুষের জন্য। হার্ট অ্যাটাকের লক্ষণটা কি? দেখবেন এখানে কি হবে? বুকে ব্যথা হবে। এখন অনেক সময় কিন্তু আমার হার্ট বার্ন বা বুক জ্বালা পড়া হয়, কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্সের কারণে আমার বুক জ্বালা পড়া হয়।
তো ওইটার সাথে এটার পার্থক্যটা কোথায়? এই বুকের মাঝখানে বা বাম পাশে প্রচণ্ড চাপ অনুভব হবে, এখানে চাপ জাতীয় ব্যথা হবে এখানে। আর আমার যখন হার্ট বার্ন বা বুক জ্বালা পড়া হয় গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য বা গ্যাস্ট্রিক অ্যাসিডের কারণে যখন হচ্ছে, তখন ওইটাকে দেখবেন যে জ্বালা পোড়া টাইপের ব্যথা হচ্ছে। আর এটা ব্যথা কি চাপ অনুভব হবে, শ্বাসকষ্ট হবে, শ্বাস নিতে কষ্ট হবে, প্রচণ্ড ঘাম হবে, বমি বমি ভাব হবে, এবং দেখবেন হাত, ঘাড়, পিঠ বা চোয়াল বা পেটের দিকেও আপনার ব্যথাটা হবে। দেখবেন যে হঠাৎ দুর্বল বা মাথা ঘোরার এই সমস্যাটা বোঝা যাবে। তো আপনি একটু এই জায়গাটাতে ফোকাস করেন যে ব্যথাটা অনেক বেশি চাপ দিয়ে হবে, শ্বাসকষ্ট হবে, ঘাম হবে এবং বমি লাগবে। ওকে, তো এইটার লক্ষণগুলো দেখবেন মহিলাদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। বুকের ব্যথার পরিবর্তে তাদের ক্লান্তি, শ্বাসকষ্ট বা হজমের মতো সমস্যার মতো এই অনুভূতি দেখা দিতে পারে। তো এই জিনিসগুলো যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে হ্যাঁ হয়তো রোগীর হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রাথমিক একটা চিকিৎসা নিতে হবে। সেই প্রাথমিক চিকিৎসাটা কি? শুরুতে আপনাকে অ্যাম্বুলেন্স কল করতে হবে, দ্রুত হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি কিন্তু ফার্মেসিতে যাবেন না, যদি আপনার অন্য কাউকে পাঠাবেন, ফার্মেসিতে গিয়ে প্রেশার টেশার মেপে দেখা যায় ওইখানে বসে থাকলেন আপনি, এরকম ট্রিটমেন্ট নেওয়া যাবে না। আপনাকে এই লক্ষণগুলো দেখা গেলে দ্রুত হসপিটালে যাবেন, কারণ আপনার এখানে কিছু টেস্ট করে দেখতে হবে যে আসলেই হার্ট অ্যাটাক হয়েছে কিনা বা কী অবস্থা। তো আপনি কি করবেন? আশেপাশে ফার্মেসি থাকলে দ্রুত অ্যাসপিরিন কারো মাধ্যমে এনে অ্যাসপিরিনটা চিবিয়ে খাবেন। অ্যাসপিরিন কি করে? অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করতেছে, অর্থাৎ আপনার অলরেডি যে রক্ত জমাট বেঁধে গেছে এটা তো কিছু করতে পারবে না অ্যাসপিরিন। এরপরে যদি রক্ত জমাটটা না বাঁধে সেই ব্যবস্থাটা নেবে হচ্ছে অ্যাসপিরিন, আপনার রক্ত জমাট বাঁধাটা বন্ধ করবে, প্রতিরোধ করবে। নাইট্রোগ্লিসারিন গ্রহণ করতে পারেন। নাইট্রোগ্লিসারিন কী করবে? আমাদের যে ধমনী আছে সেই ধমনীগুলোকে শিথিল করে দেবে, রিল্যাক্স করে দেবে। ঠিক আছে, তো নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। এবং অ্যাসপিরিন দেখা যায় আপনার হচ্ছে 75 মিলিগ্রামের 4টা অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বিশ্রাম নিতে হবে, শারীরিক পরিশ্রম করা যাবে না, ঢিলেঢালা পোশাক পরতে হবে, শ্বাস নিতে চেষ্টা করতে হবে এবং সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওকে, তো এই লক্ষণগুলো যখন আপনি দেখবেন, দেখার পরেই আপনি হচ্ছে মানে এই যে এই লক্ষণগুলো যখন দেখবেন, দেখার পরে হচ্ছে অনেকে দেখা যায় হয়তো লক্ষণগুলো দেখা গেছে তবু সে কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে দেখবেন তামিম ইকবালের কিন্তু হার্ট অ্যাটাক হয়, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন হয়। তো ওই অবস্থায় যদি ধরেন কিছুটা আপনার ব্যথা অনুভব হলো, কিছুটা লক্ষণগুলো আপনি বুঝলেন, ওই অবস্থায় যদি আপনি আপনার কাজকে চালিয়ে যান, আপনার কায়িক পরিশ্রমকে চালিয়ে যান, তাহলে কিন্তু সমস্যাটা আরও বাড়বে। এই জন্য আপনাকে কী করতে হবে? ওই সময় এটা ছেড়ে দিয়ে বিশ্রাম নিতে হবে এবং দ্রুত এই ব্যবস্থাগুলো নিতে হবে। ওকে, তো এরপরে আমরা চলে আসি হচ্ছে অ্যানজাইনা। অ্যানজাইনার সাথে হার্ট অ্যাটাকের আসলে পার্থক্যটা কোথায়? হার্ট অ্যাটাকে দেখেন পুরো রক্তনালীটা ব্লক হয়ে যাচ্ছে, আমার রক্তটা যেতে পারতেছে না, আমার হার্টের মাসেলগুলো ড্যামেজ করতেছে। ঠিক আছে, আর অ্যানজাইনাতে কি হয়? সাময়িক সময়ের জন্য দেখেন এই যেখানে কিছুটা দেখেন ন্যারো হয়ে গেছে, এই জায়গাটা ন্যারো হয়ে যাওয়ার কারণে আমার কিছু সময়ের জন্য আমার রক্তটা যেতে পারতেছে না এবং তখন কি হচ্ছে? বুকে ব্যথা হচ্ছে। অর্থাৎ অ্যানজাইনার পরবর্তী কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। এই জন্য অ্যানজাইনা হলে কিছুটা আপনার দেখবেন যে যদি বুকে ব্যথা হয় ওই লক্ষণগুলোর মতোই কাছাকাছি, বুকে ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হয়ে আবার সেরে গেল, তো এই জায়গাটাতে বা ঠিক হয়ে গেল, তখন আপনার উচিত হবে ডক্টরের পরামর্শ নেওয়া। তো এটা হচ্ছে অ্যানজাইনার পরে কিন্তু আপনার হার্ট অ্যাটাকটা আরও বাড়তে পারে। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা অবস্থা। এখন আমরা আরও কিছু রোগ দেখি। হার্ট ফেইলর হতে পারে, অ্যারিদমিয়া হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। এটা কয়েকটা ধরন আছে। উচ্চ রক্তচাপ, এটা হার্ট রিলেটেড বা রক্ত রিলেটেড। পালমোনারি হার্ট ডিজিজ হচ্ছে হার্টের টিউমারও হতে পারে। ওকে, তো এই বিষয়গুলো ছিল আমাদের হার্ট সম্পর্কিত। তো এরপর হচ্ছে আমাদের রক্ত রয়েছে, রক্তনালী রয়েছে, এইগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। তো এই 1 ঘন্টার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আশা করি এই বিষয়গুলো আমাদের বই থেকে আরেকবার দেখে নেবেন, যাতে করে আপনার বুঝতে অনেক বেশি সহজ হয়।